একদিকে তারেক রহমান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার খোলা আকাশের নিচে প্রধানমন্ত্রীত্বের শপথ নিচ্ছেন, অন্যদিকে খুলে যাচ্ছে গত 18 মাস ধরে বন্ধ হয়ে যাওয়া আওয়ামী লীগের অফিস। ঝুলছে শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি, উঠছে জাতীয় পতাকা, সাথে সেই স্লোগান জয় বাংলা। 12 তারিখের ভূমিধস জয়ের পরদিনই পঞ্চগড় সদর উপজেলায় এক আওয়ামী লীগ অফিস খুলে দিয়ে আলোচনায় আসেন এক বিএনপি নেতা। তারপরই যেন সারা দেশে জোয়ার লাগে। সংবাদ মাধ্যম খুললেই নজরে আসছে খুলে ফেলা হলো আওয়ামী লীগ অফিসের তালা। একটি দুটি নয়, এই কদিনে অসংখ্য আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে। যেন এমন দিনের অপেক্ষাতেই ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারেক রহমান আসবেন, জিতবেন, তারপর খুলে দেবেন বন্ধ দরজা। প্রশ্ন উঠেছে, বিএনপির এই বিপুল জয়ের পর কোন সাহসে এমন করছে আওয়ামী লীগ? অনেকে বলছেন সরকার গঠন ঠিকই করেছে বিএনপি, কিন্তু তাতে ঘাম আছে সেই প্রান্তিক আওয়ামী লীগের কর্মীটারও। তাই বিএনপি এখন সেই দেনা শোধ করছে। বর্তমানে জামায়াত এনসিপি জোট যে বিএনপির সবচেয়ে বড় বাধার নাম, সেটা যে কেউ বুঝতে পারছেন। শপথ অনুষ্ঠানেও হয়ে গেল এক পশলা গল্প। এই বাধা ঠেকিয়ে বিএনপি যে সামনের দিনগুলো আরামে কাটাতে পারবে না, সেই পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। এই জামায়াত এনসিপি পাহাড়কে সামাল দিতে বিএনপির দরকার প্রচুর অভিজ্ঞ হাত। 17 বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপি এখন কতটা সামাল দিতে পারবে সেটা হয়তো সময়ই বলে দেবে। গোপনে কিংবা প্রকাশ্যে জামায়াত এই 17 বছর সে বিষয়ে হাত পাকা। তাই এই অভিজ্ঞ প্রতিপক্ষের বাড়িতে গিয়ে শুভেচ্ছা নিয়ে আসলেই যে বরফ গলবে না, সেটা বোঝা গেছে ইতোমধ্যেই। আর বিএনপি খুব ভালো করেই জানে তাদের উপর এবার ভর করেছিল আওয়ামী লীগের ভোটারদের হাত। দায় শোধের ব্যাপারটাও আছে। তাছাড়া জামায়াত ঠেকাতে এসব অভিজ্ঞ হাত পাগলেও ছাড়তে চাইবে না। এই যুক্তিতে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া বা তাতে আপত্তি না জানানো বিএনপির জন্য বেশ ভালো সিদ্ধান্তই বলছেন বিশ্লেষকরা। দৃশ্যপটটা একটু গভীরভাবে ভাবুন। খুলনার রূপসা কিংবা সোনাডাঙ্গা এলাকার চিত্র। দীর্ঘ 1.5 বছর ধরে যে শার্টার নামানো ছিল, যে তালাটিতে জং ধরে গিয়েছিল, হঠাৎ করেই সেখানে প্রাণের সঞ্চার। খুলনায় যখন আওয়ামী লীগের কার্যালয়টি খোলা হলো, তখন আশেপাশের মানুষের চোখে মুখে ছিল অবিশ্বাস। 18 মাসের ধুলো জমে থাকা মেঝেতে যখন ঝাড়ু পড়ল, তখন ধুলোর মেঘে যেন পুরনো সেই রাজনৈতিক উত্তাপ ফিরে এলো। শুধু খুলনা নয়, চট্টগ্রামেও একই দৃশ্য। সেখানে তো রীতিমতো ঘটা করে সাইনবোর্ড টাঙানো হয়েছে। এতদিন যেসব সাইনবোর্ড লোকচক্ষুর আড়ালে ছিল কিংবা ক্ষোভের আগুনে পুড়ে গিয়েছিল, সেখানে চকচকে নতুন প্যানোফ্লেক্স। চট্টগ্রামের বেশ কয়েকটি থানা এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা জড়ো হয়েছেন। তবে চমকপ্রদ তথ্য হলো, এই জড়ো হওয়ার পেছনে কোথাও কোথাও স্থানীয় বিএনপি নেতাদের পরোক্ষ ইন্ধন বা মৌন সম্মতি কাজ করেছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সেটা এই দৃশ্যগুলোই আরেকবার প্রমাণ করে। তবে সব জায়গায় চিত্রনাট্য কিন্তু এক নয়। দেশের উত্তরাঞ্চল এবং ঢাকার আশেপাশের কিছু জেলায় ঘটেছে উল্টো ঘটনা। যখনই আওয়ামী লীগের কর্মীরা অফিসের তালা খোলার চেষ্টা করেছেন, তখনই স্থানীয় জনতা বা বিক্ষুব্ধ ছাত্ররা তেড়ে এসেছে। কিছু জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। 21 টিভি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের ফুটেজে দেখা গেছে 3টি জেলায় প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ। সাধারণ মানুষ স্লোগান দিয়েছে, খুনিদের আস্তানা এই বাংলায় হবে না। কিন্তু কৌতূহল জাগানিয়া বিষয় হলো, যেখানে যেখানে বিএনপি শক্তিশালী বা বিএনপির স্থানীয় নেতৃত্ব শক্ত অবস্থানে, সেখানেই আওয়ামী লীগ অফিস খুলতে পেরেছে নির্বিঘ্নে। আর যেখানে এখনো ছাত্র জনতার প্রভাব বেশি, সেখানে তালা খুলতে গিয়েও ফিরে আসতে হয়েছে। অর্থাৎ সমীকরণটা পরিষ্কার, বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া এই তালা খোলার সাহস কারোরই নেই। এখন প্রশ্ন হলো, এই গ্রিন সিগন্যাল কেন? বিশ্লেষকরা বলছেন, গত 1.5 বছরে বিএনপি খুব ভালোভাবেই বুঝেছে যে মাঠের রাজনীতিতে তাদের একক আধিপত্য থাকলেও মিত্র হিসেবে জামায়াত বা এনসিপি জোট ভবিষ্যতে তাদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। নির্বাচনে বিএনপি জিতলেও ভোটের ব্যবধান বা ভোটের শতাংশের দিকে তাকালে দেখা যাবে প্রচুর সংখ্যক সাইলেন্ট ভোটার বা সাবেক আওয়ামী লীগ পন্থী ভোটার এবার ধানের শীষে সিল মেরেছে। কেন? কারণ একটাই, তারা জামায়াত এনসিপি জোটকে ক্ষমতায় দেখতে চায়নি। এই ভোটারদের প্রতি বিএনপির একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে। তাছাড়া মাঠ পর্যায়ে আওয়ামী লীগকে কিছুটা স্পেস দিলে জামায়াতকে ব্যালেন্স করা সহজ হবে, এমনটা ভাবছেন বিএনপির নীতি নির্ধারকরা। শত্রু যখন দুর্বল হয়, তখন তাকে পুরোপুরি শেষ না করে জিইয়ে রাখা রাজনীতির এক পুরনো কৌশল। এতে করে অন্য কোনো শক্তিশালী পক্ষ মাথাচাড়া দিয়ে উঠলে তাদের দমাতে এই দুর্বল শত্রুকে ব্যবহার করা যায়। পঞ্চগড়ের ঘটনাটি ছিল এই নাটকের ওপেনিং সিন। সেখানে এক বিএনপি নেতা নিজ হাতে আওয়ামী লীগ অফিসের তালা খোলার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি যুক্তি দেখিয়েছেন, আমরা রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাসী। এই একটি বাক্যই যেন সারা দেশে বার্তা ছড়িয়ে দিয়েছে। সিলেটের বিয়ানীবাজার বা কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলেও খবর আসছে, আওয়ামী লীগের কর্মীরা যারা এতদিন পলাতক ছিলেন বা এলাকা ছাড়া ছিলেন, তারা ফিরতে শুরু করেছেন। চায়ের দোকানে আবার বসছেন। আর তাদের এই ফিরে আসায় বাধা দিচ্ছে না স্থানীয় বিএনপি, বরং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপির বিজয় মিছিলে দূর থেকে দাঁড়িয়ে হাত নাড়ছেন আওয়ামী লীগের কর্মীরা। এই অদ্ভুত সহাবস্থান বাংলাদেশের রাজনীতিতে বিরল। তবে কি 17 বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপি এতটাই পরিপক্ক হয়েছে যে তারা প্রতিহিংসার বদলে কৌশলী রাজনীতি বেছে নিল?
নাকি এর পেছনে আছে অন্য কোনো গভীর আন্তর্জাতিক চাপ? সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় উঠেছে। এক পক্ষ বলছে এটা কি নতুন বাংলাদেশ, যেখানে স্বৈরাচারের দোসররা আবার মাথাচাড়া দিচ্ছে? আরেক পক্ষ বলছে এটাই গণতন্ত্র, সবাইকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনেও গত কয়েকদিন ধরে কিছু আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। সেদিন কারা যেন আওয়ামী লীগের পতাকা নিয়েও হাজির। যদিও পুলিশি পাহারা আছে, কিন্তু 18 মাস আগের সেই থমথমে ভাবটা আর নেই। হকাররা আবার ফুটপাতে বসেছে, কৌতূহলী মানুষ উঁকি দিয়ে দেখছে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো কেন্দ্রীয়ভাবে কোনো ঘোষণা আসতে পারে। তবে সেটা নির্ভর করছে তারেক রহমানের নতুন সরকারের প্রথম 1 মাসের গতি প্রকৃতির উপর। সরকার যদি শুরুতেই চাপে পড়ে, তবে হয়তো আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ আরো বাড়িয়ে দেয়া হতে পারে, যাতে বিরোধীদের মনোযোগ ভাগ হয়ে যায়। আর যদি সরকার খুব শক্ত অবস্থানে থাকে, তবে হয়তো এই অফিস খোলার উৎসব কিছুদিন বন্ধ থাকতে পারে। 18 মাস পর আওয়ামী লীগের এই অফিস খোলার ধুম আসলে বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। একসময় যারা একে অপরকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, আজ ক্ষমতার পালা বদলে যেন তারা একে অপরের পরিপূরক হয়ে উঠছে। যে বিএনপি কর্মীটি একসময় আওয়ামী লীগের হাতে মার খেয়েছিল, আজ সেই কর্মীটি হয়তো ভাবছে থাক, ওরা আসুক, জামাতকে ঠেকাতে ওদেরও দরকার আছে। এই মনস্তাত্ত্বিক পরিবর্তনই 2026 সালের নির্বাচনের পরবর্তী সবচেয়ে বড় চমক। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, আর বন্ধু বা শত্রু উভয়ই সময়ের প্রয়োজনে বদলে যায়। আপাতত তালা খুলেছে, ধুলো ছেড়েছে, কিন্তু কাল কি হবে সেটা জানতে আমাদেরকে অপেক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন সরকারের যাত্রার সময় এবং শুরুর দিন, যেদিন তারা একটা মন্ত্রিসভা গঠন করলো, ক্যাবিনেট গঠন করলো, ক্যাবিনেটের নাম আমরা দেখতে পেলাম, সেদিনে আমি একটা কন্টেন্ট করেছিলাম এবং যেখানে আমি যে নতুন যাদের মন্ত্রী বানানো হয়েছে তাদের মধ্যে একজনকে নিয়ে আমি একটু আপত্তির কথা বলেছিলাম, মিস্টার খলিলুর রহমানকে নিয়ে বলেছিলাম তাকে নেওয়ার কি দরকার ছিল। এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করেছিলাম, আমার ধারণা আপনারা সেটা দেখেছেন। সেখানে অনেকে এর মধ্যে মন্তব্য করেছেন, আমার কেউ সমালোচনা করেছেন। একজন তেমন ভাবে লিখেছেন যে ভাই, একটা সরকার গঠন হলো, কাজ শুরু করতে পারলো না, আপনি সমালোচনা শুরু করে দিলেন। ঠিক আছে, আপনার অভিযোগ সত্য, আসলেই তারা কাজটা শুরু করতে পারেনি, তখনই সমালোচনা করেছি। এটা এই কারণে করেছি যে এটা আসলে আজকে মূল আলোচনা নয়, তবু একটু বলি। এটা এই কারণে করেছি যে যদি আপনি যদি নিজে বুঝতে পারেন যে একটা কাজ ভুল হচ্ছে, যদি তাকে আপনি পছন্দ করেন, অথবা সে যে কাজটা করছে এটা যদি আপনাদের জীবন যাপনের জন্য প্রভাব বিস্তার করে, তাহলে কিন্তু এটা শুরু করার আগেই বলতে হয়। শুরু করলে তো শুরু হয়ে গেল, তখন থামানো কিন্তু আরো কঠিন। তো আগে ভাগে বললে যদি শুরুও হয়ে যায়, তারপরেও কিন্তু ওই বিষয়ে একটু সতর্ক নজর থাকে সবারই যে কেন কাজটা করলো। আমি কিন্তু এটা দেখে সমালোচনাই করিনি, আমি বর্তমান সরকারকে, সরকার প্রধানকে একটু সতর্ক করে দেওয়ার চেষ্টা করেছি যে কাজটা কি কারণে কি হলো, আমার কাছে মনে হয়েছে ভুল হলো, সেটা আমি ইনফর্ম করেছি ওনাদেরকে। আর তো কিছু না, এখানে এটা কোনো সমালোচনা নয় এটা। এবং এই সমালোচনাটা মনে করি ওনারাও এটাকে হয়তো ইতিবাচক ভাবে দেখবেন। যাই হোক, ওই আলোচনা আমি এখন আর করছি না। পরে হয়তো কখনো যদি আমি এটা নিয়ে দর্শকদের আরো মতামত আছে, এগুলো নিয়ে হয়তো কাল পরশু একটা কন্টেন্ট আমি করবো। আজকে আমি যা বলার জন্য বলেছি যে নতুন সরকার যে যাত্রা শুরু করলো, কেমন হলো তাদের যাত্রাটা, এটা আমি আজকে তাদের প্রথম ক্যাবিনেট মিটিং হলো। এটাই হয় যখন নতুন একটা সরকার যাত্রা শুরু করে, একদম প্রথম দিনে সব মন্ত্রীদের নিয়ে ওনারা কিন্তু বসেন। এই 50 জন মন্ত্রী বসেছিলেন, তারেক রহমান সহ 50 জন, তার সঙ্গে আরো 10 জন উপদেষ্টা ছিলেন, ওনারাও ছিলেন একসঙ্গে, সবাই মিলে একটা মিটিং করেছেন। এবং সেখানে কি কি করতে চান ওনারা, তার একটা মোটামুটি একটা ধারণা পরস্পরকে দিয়েছেন। প্রধানমন্ত্রী বিশেষ করে দিয়েছেন ওনার কি প্ল্যান আছে, সেই প্ল্যানগুলি বলার জন্য। আপনাদের মনে আছে উনি এসেই বলেছিলেন আমার একটা প্ল্যান আছে, একটা না, ওনার অনেকগুলো প্ল্যান আছে। আমরা সেই অনেকগুলো প্ল্যানের বাস্তবায়ন ধীরে ধীরে দেখতে চাই, এবং তার আগে প্ল্যানগুলি শুনতে চাই উনি কি প্ল্যান করেছেন। দায়িত্ব নেওয়ার পর আজকে প্রথম ক্যাবিনেট সভা, এই সভায় উনি 3টা বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন, যেটা নাকি ইমিডিয়েট করতে হবে। যে 3টা অগ্রাধিকার বিবেচনায় প্রাথমিকভাবে ওনারা 3টা জিনিস সামনে নিয়ে এসেছেন। এই 3টা জিনিস কি কি? এই 3টা জিনিস হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং সরবরাহ ঠিক রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো উন্নত করা, এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত যেমন গ্যাস, বিদ্যুৎ, এগুলোর যেন কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা। দেখুন, এই 3টাই কিন্তু আসলে যে আগামীকাল থেকে যে পবিত্র রমজান শুরু হচ্ছে, রোজা শুরু হচ্ছে, এটাকে সামনে রেখে করা হয়েছে। রোজার সময় আমরা সবসময় জিনিসপত্রের দাম বেড়ে যায়, এই জন্য এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বলেছেন। এবং কিছু কিছু জিনিস আছে একসময় আমরা প্রতি রমজানে দেখি যে টাকা দিলেও পাওয়া যায় না, তাদের এই সরবরাহটা ঠিক থাকে, সেদিকেও তারা এই সরকার নজর দেবে। এই একদম খুব গুরুত্বপূর্ণ। এবং এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, দ্রব্যমূল্য কেন নিয়ন্ত্রণ রাখতে হবে এবং এই রাখার নিয়মটা কি। দেখুন, দ্রব্যমূল্য হলো মানুষকে প্রথমে টাচ করে, কিন্তু ভালো মন্দ প্রথম স্পর্শটা হলো দ্রব্যমূল্য দিয়ে। কারণ সবাইকে খেতে হয়, খেতে গেলে বাজার করতে হয়, বাজার করলে জিনিসপত্র কিনতে হয়, কিনতে গেলে টের পাওয়া যায় যে পকেটের টাকার সঙ্গে বাজারের দাম মিলছে কিনা।
যদি আমার পকেটে যে টাকাটা আছে, এই টাকাটা তো আমি এই দেশেই বসে ইনকাম করি, তাই না? তো আমার যে ইনকাম, আমার এই আয়ের সঙ্গে যদি আমার ব্যয়টা সঙ্গতিপূর্ণ না হয়, জিনিসপত্র কিনতে গিয়ে যদি আমি আয়ের সঙ্গে মিলাতে না পারি, তখনই কিন্তু মানুষের জীবনে একটা দুর্বিষহ হয়ে ওঠে। তখন যা বলবেন, আপনি ভালো কথা বললে তখন মেজাজ খারাপ হয়ে যায়। আমি জানি না আপনাদের কি হয়, আমার এরকম হয়। কিন্তু যখন পকেটে টাকা না থাকে না, তখন সবকিছু খারাপ লাগে। তো দ্রব্যমূল্য দিকে ওরা প্রথমে নজর দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। কিন্তু প্রশ্নটা হলো, দ্রব্যমূল্য মাঝে মাঝে অস্বাভাবিকভাবে বেড়ে যায়, কেন বাড়ে? বাড়ার কারণ হলো দুটো। এক হলো চাঁদাবাজি, এক হলো সিন্ডিকেট। চাঁদাবাজি এবং সিন্ডিকেট, চাঁদাবাজির সঙ্গে আবার আইন শৃঙ্খলা একটা সম্পর্ক আছে। আইন শৃঙ্খলার দায়িত্বটা কার? সালাউদ্দিন সাহেবের, স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁদাবাজি যদি বন্ধ করতে পারেন, দ্রব্যমূল্য অটোমেটিক কমবে। দেখুন, আমি এটা বারবার উদাহরণ দিয়ে বলেছি। যেমন ধরেন, একদম উত্তরবঙ্গ থেকে একটা সবজি ঢাকায় আসবে, সেখানে হয়তো 40 টাকা কেজি। সেটাকে ঢাকায় আসতে আসতে অন্তত 10-12 জায়গায় চাঁদা দিতে হয়। এই চাঁদাটা কে নেয়? আগে তো ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ। এখন কে নেয়? এখন যদি কেউ নেয়, তাহলে তো এই সরকারের কি হবে? ছাত্রলীগ তো এখানে চাঁদা দিতে পারবে না, যুবলীগে পারবে না, স্বেচ্ছাসেবক লীগে পারবে না। তাহলে ছাত্র বলেন, যুব বলেন, অথবা স্বেচ্ছাসেবক বলেন, এরা সবাই তো এই সময়ের এই সরকারের লোক হবে, তাই না? তো যদি চাঁদাবাজি হয়, তাহলে বুঝতে হবে এরাই তুলছে চাঁদাটা। এবং চাঁদাবাজি হলে দায়টা কিন্তু আলটিমেটলি, যেহেতু সরকারের অঙ্গ সংগঠন অথবা ভ্রাতৃপ্রতিম সংগঠন তুলছে, তখন দায়টা কিন্তু আলটিমেটলি সরকারের উপর আসবে। সরকার কি চাঁদাবাজি বন্ধ করতে পারবে? পারবে কি পারবে না, এটা আপনি আমি সবাই বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো? ধরেন, আওয়ামী লীগ আমলে চাঁদাবাজি হতো, আমরা শুনতাম। একটা নিউজও হয়েছিল আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর, যে কাওয়ান বাজার থেকে নাকি আওয়ামী লীগের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি প্রতিদিন 1 কোটি টাকা নিতেন। চাঁদা যা উঠতো এখান থেকেই, তার 1 কোটি টাকা ওনাকে দিতে হতো। তাহলে যদি 1 কোটি টাকা ওনাকে দিতে হয়, তো তুলতো কত কোটি টাকা? কারণ যারা তুলতো তাদের মধ্যে কয়েকটা স্তর আছে কিন্তু মাস্তানির। সেই যারা মাস্তানি করতো তারা তো নিশ্চয়ই ভাগ বাটোয়ারা নিত। তো সেই জিনিসটা তারা চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় চাঁদাবাজিটা কি কমেছিল? কমেনি। কারা নিয়েছে চাঁদা? কারণ যান জিজ্ঞাসা করলে জানতে পারবেন যে বিএনপি নামধারী কেউ নিয়েছিল, তাদের সবাই তাকে চিনে। তো সেও তো আছে এখনো সে ওখানে বিভিন্ন কমিটিতে আছে, বাজার কমিটিতে আসছে, মসজিদ কমিটিতে আছে কিন্তু উনি আছেন, কাউকে হিসাব দেন না। তো উনি কি থাকবেন আগামীতেও? ওখানে তো বিএনপি এমপি হয়নি। তাহলে এটার কি হবে? এই রোগের চিকিৎসা কি? এই রোগের চিকিৎসা যদি আপনি করতে পারেন, যদি ঠিকঠাক মতো অ্যান্টিবায়োটিক দিতে পারেন, তাহলে কিন্তু জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকবে, সবজির দাম নিয়ন্ত্রণে থাকবে। রোজার সময় লোকে বেগুনি খায়, বেগুনির দাম নিয়ন্ত্রণে থাকবে। লেবুর দাম তো এরই মধ্যে বেড়ে গেছে, 150 টাকা হয়ে গেছে শুনছি। এক হাড়ি লেবুর দাম 150 টাকা, এটা তো অলরেডি বেড়ে গেছে। তো এইগুলি কিন্তু চিন্তা করতে হবে। আপনি যদি আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ আনতে পারেন, আপনি যদি চাঁদাবাজিটা বন্ধ করতে পারেন, তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। সিন্ডিকেট ভাঙুন, সিন্ডিকেট ভাঙতে পারবেন? আমাদের নতুন যিনি বাণিজ্য মন্ত্রী হয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির, ওনার পারফরমেন্স সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। উনি কেমন লোক, কেমন ক্যাপাবল লোক, সেটা হয়তো এই রমজানে মানুষ টের পাবে। উনি কি সিন্ডিকেট ভাঙতে পারবেন? সিন্ডিকেট ভাঙা কঠিন কিছু কাজ বলে আমি মনে করি না, যদি সরকার চায়। যদি না ভাঙা যায়, তাহলে বলবো সরকার দুর্বল, অথবা সরকার নিজেই এর সঙ্গে জড়িত। হিসাব ভাই সহজ। আপনি আমার কে হন, ভাঙাতো ভাই না খেলাতো ভাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আপনি কাজটা করতে পারলেন কি পারলেন না। যদি আপনি পারেন, আপনাকে স্যালুট। যদি আপনাকে না পারেন, আপনার প্রতি আমাদের ক্ষোভ থাকবে। এটাই সহজ কথা। আপনি দায়িত্ব নিয়েছেন, আপনাকে পারতে হবে। মুক্তাদি সাহেবকে বলছি, ভাই আপনি কে? আমি চিনি না আপনাকে চিনতে চাই। আপনি আপনার জাতটা চেনান আমাদেরকে, আমরা অপেক্ষা থাকবো আপনি কি করতে পারেন। আর জ্বালানি মন্ত্রীকে ইকবাল হাসান মাহমুদ, উনি পুরনো মানুষ, আগে থেকে উনি এই খাতের সঙ্গে জড়িত ছিলেন অনেক আগেও। তোমার অভিজ্ঞতা বেশি, উনি কি করবেন আমি জানি না। তবে এটা ঠিক, বিদ্যুৎ কিন্তু যাচ্ছে, বিদ্যুৎ কিন্তু নিয়মিত চলে যায়। কালকেও আমার বাসায় বিদ্যুৎ চলে গিয়েছিল। আমি একটা টকশোতে ছিলাম, অর্ধেক অবস্থায় বিদ্যুৎ চলে গিয়েছিল। গিয়েছিল, আমি যে বানিয়ে বলছি না, তাহলে প্রমাণ হলো এটা যে কাল রাত আমি ডিবিসি টকশোতে ছিলাম, রাত 12টার সময় বিদ্যুৎ চলে গেছিল, 10-15 মিনিট ছিল না। তো যাই হোক, এটা কিন্তু দেখতে হবে ওয়েদার সময়, বিশেষ করে আপনার বিশেষ করে তারাবি নামাজের সময়, এই সময় বিদ্যুৎ চলে গেলে কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা হয়। এখন কিন্তু ধীরে ধীরে গরমও চলে আসছে, কিভাবে কি হ্যান্ডেল করবেন আমি জানি না। তবে আমি মনে করি সরকার আজকে ক্যাবিনেট মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, যেগুলো অগ্রাধিকার ভিত্তিতে যেগুলি ওনারা নির্ধারণ করেছেন, আমার পছন্দ হয়েছে। আমি হয়তো বলতাম যে আপনারা চাঁদাবাজি বন্ধ করেন, দুর্নীতি থামান। তো এগুলো প্রাথমিকভাবে থামালে কিন্তু চাঁদাবাজি এমনি থেমে যাবে, দুর্নীতিও থেমে যাবে। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায়, চাঁদাবাজি কমবে। যদি বাজার সরবরাহ ঠিক রাখতে হয়, চাঁদাবাজি বন্ধ করতে হবে। কাজে আমি মনে করি সরকারের উদ্যোগটা ভালো, এবং আমরা দেখতে চাই আর বাস্তবায়ন কেমন হয়। আমি মনে করি, আমার এটাও মনে হয় যে আমি যতটুকু বুঝতে পেরেছি, তাই প্রমাণ সাহেব আসলে কিছু প্ল্যান নিয়ে এসেছেন, এবং সেই প্ল্যানগুলি অনেকদিন দেশের বাইরে ছিলেন, দেশ নিয়ে ভেবেছেন,
আমার ধারণা ওই সময় উনি প্ল্যানগুলি করেছেন, হয়তো বা নিশ্চয়ই লিখে রেখেছেন, একদম মানে আপনার তালিকা করে রেখেছেন, হয়তো একটার পর একটা ধরবেন। কিন্তু ওনার জন্য সবচেয়ে বড় সমস্যা হবে যে বাস্তবায়নটা। সেই বাস্তবায়নটা হয় কিনা আমরা পরীক্ষামূলকভাবে একটা সপ্তাহ মানে একটা মাস দেখি, বুঝতে পারবো আমরা। প্রিয় দর্শক, আমি ওনাদের সাফল্য কামনা করি। আমি কেবল ওনাদের সমালোচনা করি না, সাফল্য কামনা করি। আর সমালোচনা করি এই কারণে যাতে নাকি সাফল্যটা সুসংহত হয়। এখন এই পর্যন্তই।